নমস্কার। 1 জানুয়ারি 2024 সারা বিশ্ব যখন নিউ ইয়ার সেলিব্রেশনে মগ্ন, ঠিক তখনই জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপে আঘাত হানে 7.6 ম্যাগনিটিউডের ভয়ঙ্কর আর্থকুইক বা ভূমিকম্প। And in western Japan, scenes of devastation are emerging after a 7.6 magnitude quake shook the country, killing dozens of people. প্রায় 50 সেকেন্ড ধরে ধ্বংসলীলা চালায় নোটো উপদ্বীপের ওয়াজিমা, সুজু এবং নোটো শহরে। ভূমিকম্প যখন আসে তখন একটার পর একটা ওয়েভ বা তরঙ্গ আছড়ে পড়ে, যাকে আফটার শক বলা হয়। এইভাবে ওই দিন ছোট বড় মিলিয়ে মোট 5566টি আফটার শক রেকর্ড করা হয়। এর ফলে সমুদ্রের জল প্রায় 1 মিটার পর্যন্ত উঁচু হয়ে সুনামির আকারে উপকূলে আঘাত হানে। এই ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার ঘরবাড়ি তছনছ হয়ে যায়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং অগ্নিসংযোগের কারণে বহু মানুষের প্রাণহানি ঘটে। এই ভয়ঙ্কর ভূমিকম্পে 168 জনের মৃত্যু হয় এবং 323 জন ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এছাড়াও 600-রও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। শুধুমাত্র এটা জাপান বলেই এই প্রাণহানির সংখ্যাটা এত কম। এটা যদি জাপান না হয়ে অন্য কোনো দেশ হতো, তাহলে ভূমিকম্পের যা তীব্রতা ছিল তাতে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটতে পারত। শুধুমাত্র জাপানেই কেন এত বেশি পরিমাণে ভূমিকম্প হয়? কেনই বা জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়? এবং জাপানিরা এই সব ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা খুব সহজ উপায়ে কিভাবে করে, এই সব কিছু জানবো আজকের এই এপিসোডে একেবারে সহজ সরল ভাষায়। পৃথিবীর বাইরের স্তরটি 15টি মেজর টেকটনিক প্লেট দ্বারা গঠিত। এই টেকটনিক প্লেট ভূত্বক এবং ম্যান্টলের ওপরের অংশ নিয়ে গঠিত। পৃথিবীর কেন্দ্রে টেম্পারেচার এতটাই বেশি থাকে যে পৃথিবীর ইনার কোর সবসময় লিকুইড ফর্মে থাকে এবং ইনার কোরের বাইরের স্তর অর্থাৎ আউটার কোর সেটাও কিন্তু লিকুইড ফর্মেই থাকে। এই আউটার কোরের বাইরের স্তরটি হলো ম্যান্টল, যেটা অনেকটা জেলির মতো। আর আমাদের এই টেকটনিক প্লেটগুলো এই জেলির ওপরেই অবস্থান করে। ঠিক এই কারণেই টেকটনিক প্লেটগুলো মুভ হতে থাকে। প্লেটগুলো একে অপরের সাপেক্ষে খুব ধীরে ধীরে মুভ হতে থাকে। সাধারণত বছরে কয়েক সেন্টিমিটার পর্যন্ত মুভ করে এই প্লেটগুলো। এই টেকটনিক প্লেটের মুভমেন্টের ফলেই সৃষ্টি হয় ভূমিকম্পের। এখন যেসব দেশগুলো এই টেকটনিক প্লেটের সীমানা বরাবর অবস্থান করে, সেই সব দেশে বেশি পরিমাণে ভূমিকম্প পরিলক্ষিত হয়। অনেক সময় এই মেজর টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে কীভাবে মিশছে তার উপর ভিত্তি করে বিভিন্ন বাউন্ডারি তৈরি হয়। ডাইভারজন বাউন্ডারি, যখন দুটো প্লেট একে অপরের সাপেক্ষে দূরে সরে যায়। কনভার্জন বাউন্ডারি, যখন একটা প্লেট আর একটা প্লেটের ওপরে উঠে যায়। এবং ট্রান্সফর্ম বাউন্ডারি, যখন দুটো প্লেট প্যারালালি একে অপরের বিপরীত দিকে মুভ করে। এর মধ্যে কনভার্জন বাউন্ডারি এবং ট্রান্সফর্ম বাউন্ডারির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হয়। এখন প্যাসিফিক টেকটনিক প্লেট যেটা আছে তার বাউন্ডারি হলো কনভার্জন বাউন্ডারি। এই কারণে প্যাসিফিক প্লেটের বাউন্ডারিতে বেশি টেকটনিক মুভমেন্ট দেখা যায়। এই জন্য প্যাসিফিক প্লেটের বাউন্ডারিকে প্যাসিফিক রিং অফ ফায়ার নামে ডাকা হয়। পৃথিবীর বেশিরভাগ আর্থকুইক এবং ভলকানো এই প্যাসিফিক রিংয়েই অবস্থিত। শুধুমাত্র এই প্যাসিফিক রিংই নয়, যে কোনো টেকটনিক প্লেটের বাউন্ডারি বরাবর কম বেশি আর্থকুইক দেখা যায়। এখন জাপানে বেশি পরিমাণ ভূমিকম্প সংগঠিত হওয়ার প্রধান কারণ হলো এর ভৌগোলিক অবস্থান। জাপান এমন এক জায়গায় অবস্থিত যেখানে 4-4টে টেকটনিক প্লেট একসঙ্গে মিশেছে। প্যাসিফিক প্লেট, ফিলিপাইন প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট। এটাই সবথেকে বড় কারণ হলো জাপানে বেশি পরিমাণ ভূমিকম্প সংগঠিত হওয়ার। জাপানের স্কুলগুলো বাচ্চাদের নিয়মিত ভূমিকম্পের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই সব শেখায়। যেমন ভূমিকম্পের সময় ডেস্কের নিচে ডেস্কের পা ধরে বসে থাকা এবং বাইরে খেলার সময় ধ্বংসাবশেষের আঘাত থেকে বাঁচার জন্য খোলা জায়গার কেন্দ্রে যেতে শেখানো হয়। জাপানের প্রত্যেকটি বাড়ি সরকারের দ্বারা নির্ধারিত ভূমিকম্প প্রমাণ বিধিনিষেধ মেনেই নির্মাণ করা হয়। টোকিওর প্রায় 87% বিল্ডিং ভূমিকম্প সহ্য করতে সক্ষম। এছাড়াও জাপানের প্রত্যেকটি স্মার্টফোনে ভূমিকম্প এবং সুনামির জরুরি সতর্কতা ব্যবস্থা ইনস্টল করা থাকে। আসন্ন দুর্যোগের 5 থেকে 10 সেকেন্ড আগে সিকিউরিটি অ্যালার্ম বাজতে শুরু করবে, যা জনগণকে সচেতন হতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে।